সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আমি দেওয়ান মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের দশম শ্রেণীর, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। যে প্রশ্নটি তোমাদের সাজেশন, যেটা বার্ষিকের অর্থাৎ টেস্ট পরীক্ষার জন্য যে সাজেশন দেওয়া হয়েছিল সেখানে আছে। তো এর আগে তোমাদের 6 নম্বর সৃজনশীল আলোচনা হয়েছে 37 নম্বর ক্লাসে। আজকে আমি 7 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা একটু সৃজনশীলটা দেখে নিই। আমাদের এটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীল নাম্বার 7 সাজেশনের। আচ্ছা, আমরা একটু উদ্দীপকটা দেখে নিই। দুটি বৈদ্যুতিক খুঁটির দূরত্ব 50 মিটার এবং গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দুটি বৈদ্যুতিক খুঁটি, যে খুঁটির মাধ্যমে তার টানানো হয়, বৈদ্যুতিক তার, তো সেই দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার এবং তখন হচ্ছে গ্রীষ্মকাল, যখন এই তারটি টানানো হয়েছে ওই সময় তাপমাত্রা ছিল কত? 30 ডিগ্রি সেলসিয়াস। 50.033 মিটার দৈর্ঘ্যের তামার তার দ্বারা খুঁটি দুইটির সংযোগ দেওয়া হলো। একটা বিষয় খেয়াল করো, এখানে খুঁটি দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার। তামার তার যার সাহায্যে দুটি খুঁটিকে সংযোগ দেওয়া হয়েছে, বৈদ্যুতিক তার, সেই তারের দৈর্ঘ্য খুঁটির দূরত্বের চেয়ে একটু বেশি, 50.033 মিটার দৈর্ঘ্যের তামার তার দ্বারা খুঁটি দুইটি সংযোগ দেওয়া হলো। শীতকালে বায়ুর তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ শীতকালে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। আচ্ছা, তামার তারের আপেক্ষিক তাপ এটা দেয়া আছে 400 জোল পার কেজি পার কেলভিন এবং ওই তামার তারের ভর হচ্ছে কত? 30 কেজি। আচ্ছা, এখন ক নম্বর প্রশ্ন, তাপ ধারণ ক্ষমতা বলতে তাপ ধারণ ক্ষমতা কি? খ, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 × 10⁻6 কেলভিন ইনভার্স 1 বলতে কি বোঝায়? গ, শীতকালে তামার তার কতটুকু তাপ শক্তি বর্জন করবে? এই তামার তার যেটা 30 কেজি ভরের, এটা কতটুকু তাপ শক্তি বর্জন করবে? ঘ, শীতকালে উক্ত তারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? খুঁটির মাঝখানে যে তার যেটা সংযোগ দেওয়া হলো সেটা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। তো আমরা ক নম্বরের উত্তরটা প্রথমে দেখে নিই। ক নম্বর প্রশ্ন ছিল তাপ ধারণ ক্ষমতা বলতে কি বুঝো? কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। কোনো বস্তুর তাপমাত্রা, তোমাদের এইটার মতো আরেকটি কোশ্চেন আসে আপেক্ষিক তাপ, তোমরা অনেকে এটি গুলিয়ে ফেলো। হ্যাঁ, আপেক্ষিক তাপ যখন লিখবো আমরা, তখন কোনো বস্তু না বলে সেটাকে 1 কেজি ভরের বস্তু, অর্থাৎ সেটার ভরটা নির্দিষ্ট থাকবে। আর যখন আপেক্ষিক তাপ না বলে তাপ ধারণ ক্ষমতা বলবে, তখন তার ভর নির্দিষ্ট থাকবে না, শুধু আমরা বলবো কোন একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। কেউ যদি এখানে বলে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, তাহলে সমস্যা নাই, কারণ তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস কেলভিনে যা আসে সেলসিয়াসে পার্থক্য একই আসে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমাদের ক নম্বর প্রশ্নটা আমরা দেখে নিলাম। খ নম্বর প্রশ্ন হচ্ছে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 × 10⁻6 কেলভিন ইনভার্স 1 বলতে কি বোঝায়? এটাও তোমরা দেখবে অঙ্কে মাঝে মাঝে পার ডিগ্রি সেলসিয়াস থাকে, এটা পার কেলভিন পার ডিগ্রি সেলসিয়াস সেম কথা, অর্থাৎ পার্থক্যের ক্ষেত্রে পার কেলভিন এবং পার ডিগ্রি সেলসিয়াস একই বিষয়। কেলভিনের পার্থক্য যা আসে সেলসিয়াসের পার্থক্য তাই আসে, তোমরা এটি বইয়ে দেখেছো। আচ্ছা, তো আমরা একটু দেখে নিই। এটা ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 × 10⁻6 কেলভিন ইনভার্স বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্যের কোনো ইস্পাতের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য 11 × 10⁻6 মিটার বৃদ্ধি পায়। অর্থাৎ প্রশ্নে যেটা বলবে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে কি বুঝো, তুমি এখানে বলবে 1 মিটার দৈর্ঘ্যের, এটা 1 মিটার মুখস্থ আমাদের। হ্যাঁ, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের জন্য প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় সেটাই হচ্ছে এটা। অর্থাৎ যত বলতে কি বুঝো, ততটুকু বৃদ্ধি পায়। খুব সহজ,
এখানে যদি আমাদের দৈর্ঘ্য প্রসারণ না বলে এটা বলতো ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ বলতে কি বোঝো, তাহলে আমরা বলতাম ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ যেটা দিবে এত বলতে বোঝায় 1 মিটারের জায়গায় এখানে ক্ষেত্রফলের একক দিবে 1 মিটার স্কয়ার। ক্ষেত্রফলের কোন ইস্পাতের পাত বলবো তখন দণ্ড বলবো না, ইস্পাতের পাতের তাপমাত্রা 1 কেলভিন ঠিকই থাকবে, 1 কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল বলবো তখন দৈর্ঘ্য না বলে, এর ক্ষেত্রফল প্রশ্নে যেটা দেওয়া থাকবে এত বৃদ্ধি পায়। তাহলে খুব সহজ একটা বিষয়, ফিজিক্সে তোমরা দেখবে যে বলতে কি বোঝো যতগুলো আছে সবগুলা প্রশ্নের অ্যান্সার করার ঢং মোটামুটি একই রকম হয়। আচ্ছা, এবার আমরা গ নাম্বার প্রশ্নটা দেখে নেই। এটার জন্য উদ্দীপকটি আবার একটু দেখতে হবে। এখানে গ নাম্বার প্রশ্নটা হচ্ছে শীতকালে তামার তার কতটুকু তাপ শক্তি বর্জন করে? শীতকালে তামার তার কতটুকু তাপ শক্তি বর্জন করে? এটার জন্য আমাদের দেখতে হবে উদ্দীপক থেকে তামার তারের ভর কতটুকু। ভর হচ্ছে 30 কেজি। তামার তারের তাপমাত্রা চেঞ্জ হলো কতটুকু? এখানে আছে গরমকালে ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে হয়েছে 5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি তাপমাত্রা হ্রাস পেয়েছে। হ্যাঁ, তাপমাত্রা হ্রাস পেয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তাহলে তাপমাত্রা হ্রাস করতে হলে তাপ কি করবে? বর্জন করবে। আচ্ছা, কতটুকু তাপ শক্তি বর্জন করেছে? তো আমরা এখানে দেখে নেই। আমরা উদ্দীপক থেকে পেলাম তামার তারের ভর কত? 30 কেজি। তামার তারের ভর যেটা উদ্দীপকে দেওয়া ছিল। গ্রীষ্মকালে তাপমাত্রা উদ্দীপক থেকে কত পেলাম আমরা? 30 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে নেয়ার দরকার নেই, যেহেতু এখানে তাপমাত্রার পার্থক্য দেখাবো আমরা, কেলভিনে নেয়ার কোনো দরকার নেই, ডিগ্রি সেলসিয়াসে রেখে দিলেও সমস্যা নেই, মান একই আসবে। শীতকালে তাপমাত্রা T2 5 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কমে গেছে। কেন কমবে? তাপ বর্জন করেছে সেই জন্য। তামার আপেক্ষিক তাপ S সমান 400 জোল পার কেজি পার কেলভিন। এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক, তোমরা এটা জানো। এটাও আসতে পারে তোমাদের যে আপেক্ষিক তাপ এত বলতে কি বোঝো, খ নম্বরে এই ধরনের প্রশ্ন আসে। এখন কতটুকু তাপ বর্জন করলো এই তামার তারটি, আমরা সেইটা বের করব। এই তাপকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এবার আমরা যে সূত্রটা জানি, আমরা জানি বর্জিত তাপ যেটা, এই বর্জিত তাপ কিউ সমান হচ্ছে ভর গুণন আপেক্ষিক তাপ তাপমাত্রার পার্থক্য। এটা তোমরা অনেকে এইভাবে লিখো, গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ, এটাকে লিখো কিউ সমান এম এস ডেল থিটা। অনেকে আমাকে এটা নিয়ে কোশ্চেন করেছে, স্যার কখন ডেল থিটা লিখবো আর কখন ডেল টি লিখবো? T2 - T1 মানে হচ্ছে ডেল টি, দুইটা একই বিষয়। এম এস ডেল টি, ডেল মানে পরিবর্তন, টি হচ্ছে তাপমাত্রা, থেটা দ্বারাও প্রকাশ করে, টি দিয়েও প্রকাশ করে। থেটা দ্বারা সাধারণত ডিগ্রি সেলসিয়াসে থাকলে প্রকাশ করে, আর টি দ্বারা যদি ক্যালভিনে থাকে তখন প্রকাশ করি। তবে এটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই, যেহেতু তাপমাত্রা পরিবর্তন, তুমি যেটা লিখবে সেটাই হবে। এটা আমাদের বইতে যেভাবে আছে সেটা হচ্ছে এম এস ডেল মানে পরিবর্তন। এখন আমরা কি লিখব? পরিবর্তন মানেই হচ্ছে শেষটা মাইনাস আদিটা। তোমাদের বলে দেই, ফিজিক্সে তোমরা যত পরিবর্তন দেখবে শেষের অবস্থা থেকে আদি অবস্থা বিয়োগ করবে। তোমরা যখন ত্বরণ করো, ত্বরণ বের করো, তখন তোমরা কি লিখো? এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে কি বেগ? শেষ বেগ। এটা হচ্ছে কি বেগ? আদি বেগ ডিভাইডেড বাই টি, শেষ মাইনাস আদি। তোমরা যখন ভরবেগের পরিবর্তন বের করো, যেটাকে ডেল পি লিখি, অনেকে এটা বড়টা থেকে ছোটটা বাদ দেয়। তোমরা বড়টা থেকে ছোটটা বাদ দিবে না, কি করবে? শেষেরটা থেকে আদিটা বাদ দিবে। তাহলে শেষটা যদি আমি P2 লিখি, অর্থাৎ শেষ ভরবেগ হচ্ছে P2, আদি ভরবেগ হচ্ছে P1। হ্যাঁ, তাহলে শেষটা থেকে আদিটা বাদ দিবে। যদি মাইনাস আসে আসুক, মাইনাস আসলে আমাদের কোনো সমস্যা নেই। ধরো ভরবেগ আগে বেশি ছিল, 50 ছিল, একক লিখছি না। হ্যাঁ, আর একটু পরে 2 সেকেন্ড পর বা 1 সেকেন্ড পর ভরবেগ হলো কত? 30। এটার মান কি আসবে? মাইনাস আসবে, -20। এককটা লিখে দেই, কেজি এমএস ইনভার্স 1, ভর বেগের একক। এখন এখানে মাইনাস আসছে, তুমি কি বলবে? মাইনাস আসলে আসুক, আমাদের কোনো সমস্যা নেই। মাইনাস মানে হচ্ছে ভরবেগ হ্রাস পাচ্ছে। যদি প্লাস আসতো, অর্থাৎ যদি শেষের ভরবেগটা বেশি হতো, তাহলে +20 আসতো। প্লাস আসার অর্থ কি? ভরবেগ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই মাইনাস প্লাস নিয়ে টেনশন করবে না। বেশিরভাগ অঙ্কে, ফিজিক্সের অঙ্কে মাইনাস মানে হচ্ছে আসলে হ্রাস বোঝায়, আর
প্লাস মানে বৃদ্ধি বোঝায়, তাহলে এই মাইনাস নিয়ে তোমরা কোনো টেনশন করবে না। ত্বরণের ক্ষেত্রে এরকম হয়, আমরা এটাকে মন্দন বলি যে এটা মাইনাস আসে, কিন্তু তুমি যদি ঋণাত্মক ত্বরণ বলো তাহলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু দেখি এখন। এখানে সূত্র হচ্ছে Q সমান ms T2 - T1, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন, ভর গুণন S আপেক্ষিক তাপ, T2 - T1 তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, আমাদের ভর হচ্ছে কত? 30 কেজি, আপেক্ষিক তাপ 400, আমরা সেটার এককটা লিখিনি, হ্যাঁ এককগুলো লিখবো না, এতগুলো একক লেখা ঝামেলা। আর T2 - T1 5 - 30, দেখো আমি কিন্তু T2 মান যেটা কম সেটাই আগে লিখেছি, বেশি থেকে কম বাদ দিলে এখানে হবে না, যেটা আগে সেটাই আগে লিখতে হবে। T2 - T1 শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা, কত আসে দেখো মাইনাস আসে, মাইনাস আসার কারণে আমার এখানে মানটাও কত চলে আসছে মাইনাস। হ্যাঁ, তাহলে কত আসলো শেষ পর্যন্ত? মাইনাস 3 × 10⁵, অর্থাৎ 3 লক্ষ জুল। তুমি এইভাবেও লিখতে পারো, এইভাবে 10⁻, বৈজ্ঞানিক পদ্ধতি যেটা, বৈজ্ঞানিক পদ্ধতিতেও লিখতে পারো, যেটাই লিখবে অ্যান্সার কারেক্ট। তাহলে আমাদের বর্জিত তাপ কত পেলাম? 3 × 10⁵। এখানে আবার মাইনাস দেয় নাই কেন? এখানে আসলে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝাচ্ছে তাপ বর্জন করেছে, এটা তোমরা লিখে নিতে পারো যে ঋণাত্মক চিহ্ন দ্বারা তাপ বর্জন বোঝায়, সেই জন্য আমি শুধু তাপের মানটুকু, তাপ তো আসলে কখনো মাইনাস হয় না, তাহলে এখানে মাইনাস আসছে কেন? মাইনাস আসছে মানে হচ্ছে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, আবার বৃদ্ধি পেলে তখন ঠিকই প্লাস আসবে, ঠিক আছে? আচ্ছা, এই কথাটা লিখে দিলে ভালো হয় যে এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা তাপমাত্রা হ্রাস বোঝাচ্ছে, মানে তাপ বর্জন হয়েছে। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটা সলভ করি। শীতকালে উক্ত তারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার ছিঁড়ে যাবে কিনা? তার ছিঁড়তেই পারে, স্বাভাবিক। আমরা দেখব যে তার কখন ছিঁড়ে যায় আর কখন বেড়ে যায়। আমরা দুইটা বৈদ্যুতিক খুঁটি আঁকার চেষ্টা করি। আগে সিনারিওটা একটু বুঝে নেই, তাহলে তোমাদের সৃজনশীল দেখতে সুবিধা হবে। এই হচ্ছে দুইটা খুঁটি, এইগুলোকে আমরা তার দ্বারা যুক্ত করলাম। এখন তোমরা মনে রাখবে যে এই তার যখন যুক্ত করেছে তখন ছিল গ্রীষ্মকাল। আমরা গ্রীষ্মকালে যদি একদম, হ্যাঁ এটাকে যদি একদম টাইট করে যুক্ত করি আমরা, অর্থাৎ টান টান অবস্থায় যদি যুক্ত করি, তাহলে যে কাজটা হবে, শীতের সময় আমরা জানি তাপমাত্রা হ্রাস পায়, এই অধ্যায়ে তোমরা পড়েছো, যদি তাপ বৃদ্ধি পায় তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রসারণ হবে। যদি তাপমাত্রা হ্রাস পায় তাহলে কি হবে? দৈর্ঘ্য হ্রাস পাবে। হ্রাস পেলে কি হবে? তার সংকুচিত হবে। দৈর্ঘ্য হ্রাস পেলে সংকুচিত হবে, সংকুচিত হলে টান লাগবে, এখন খুঁটি তো আর ভেঙে আসবে না, তাহলে কি হবে? তার ছিঁড়ে যাবে, ঠিক আছে? আর যদি তাপ যে পরিমাণ হ্রাস পাবে তাতে যদি তার দৈর্ঘ্য খুব বেশি সংকুচন না হয় তাহলে হয়তো ছিঁড়বে না। হ্যাঁ, এখন আমরা দেখব যে এখানে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন আর তারের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা ছিঁড়ে যাওয়ার জন্য যথেষ্ট কিনা। তাহলে বলে দিই তোমাদের, চিত্র যে জন্য আঁকলাম, তারটা সাধারণত দেখা যাবে একটু, তোমরা বৈদ্যুতিক খুঁটির দিয়ে খেয়াল করলে দেখবে কিছুটা বেশি থাকে, দৈর্ঘ্য বেশি থাকার কারণে কিছুটা ঝুলন্ত অবস্থায় থাকে, হালকা একটু, হ্যাঁ এরকম থাকে, বা এর চেয়ে একটু কম থাকে। সেই জন্য তোমরা দেখো উদ্দীপকের খুঁটির দূরত্ব হচ্ছে, দুই খুঁটির মধ্যবর্তী দূরত্ব কত? 50 মিটার, আর তারের দৈর্ঘ্য কত? 50.033 মিটার। তাহলে দেখো দৈর্ঘ্যের দিকে তাকালে তুমি বুঝতে পারবে এই দৈর্ঘ্যটা একটু বেশি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ জানা আছে যে শীতের সময় তাপমাত্রা কমে এটাতে টান লাগবে, অর্থাৎ তার কি হবে? সংকোচন হবে। সংকোচন হলে যেন অন্তত পক্ষে এটা কমেও যেন 50 না হয়, 50-এর চেয়ে বেশি হয়। আচ্ছা, আমরা এখন দেখি যে আসলে 50-এর চেয়ে বেশি হয় নাকি কম হয়। যদি 50-এর চেয়ে বেশি থাকে তাহলে আল্লাহর রহমতে তার ছিঁড়বে না, আর যদি 50-এর চেয়ে কমে যায় তাহলে তার ছিঁড়ে যাবে। আচ্ছা দেখো, উদ্দীপক থেকে পাই গ্রীষ্মকালে তামার তারের দৈর্ঘ্য L1 সমান হচ্ছে 50.033 মিটার। গ্রীষ্মকালে তাপমাত্রা, যেটা আমরা আগেও দেখেছি, 30 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে তাপমাত্রা কমে কত হয়েছে? 5 ডিগ্রি সেলসিয়াস। যেটা দিব আমরা সেটাই ব্যবহার করব। আচ্ছা, জানা আছে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ, এই বিষয়টা তোমাদের মুখস্থ রাখতে হবে। বইতে দৈর্ঘ্য প্রসারণ সহগ তামার দেয়া আছে, আরো কিছু পদার্থের দেয়া আছে, লোহার দেয়া আছে, তোমরা এগুলো মুখস্থ করবে। এটা প্রশ্নে সাধারণত দিয়ে দেয়, তবে নাও দিতে পারে, যেমন এই প্রশ্নে দিয়েছিল না। আচ্ছা, শীতকালে তামার তারের দৈর্ঘ্য L2 আমরা বের করব। হ্যাঁ, L1 ছিল, L2টা কত হয় সেটা দেখব। আচ্ছা,
তাহলে আমরা জানি এই সূত্রটা তোমরা সবাই পড়েছো, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান হচ্ছে উপরে L2 - L1, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, নিচে L1 ইন্টু T2 - T1 তাপমাত্রা পরিবর্তন, L2 - L1 হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, L1 হচ্ছে আদি দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমরা কি করব, যার মান বের করব তাকে বাম দিকে রাখতে হয়, যেহেতু L2 বের করব আমরা এইগুলাকে এই পাশে নিয়ে আসি, আর গুণ করি, আর গুণ করলাম, এরপর L2 আমরা L1 কে এই পাশে নিয়ে আসলাম, মানগুলা বসিয়ে দিলাম। এখানে যে বিষয়টা তোমাদের খেয়াল করতে হবে, তোমরা একটু দেখো ভালো করে, T2 - T1, T2 - T1 এর এখানে T2 এর মান কম, T1 এর মান বেশি, সেই জন্য এটার বিয়োগফল কি আসবে, ঋণাত্মক আসবে। ঋণাত্মক আসার কারণে আমাদের এই দ্বিতীয় পার্টটা, প্লাসের পরের যে পার্টটা, এটার মান ঋণাত্মক আসবে, অর্থাৎ এটা প্লাস কিন্তু এটা মাইনাস, গুণফল কি আসবে, মাইনাস আসবে। এবং এটার গুণফল আমি একটু লিখে রেখেছি, এটার গুণফলটা মানটা এরকম কাছাকাছি মান আসবে, ঠিক আছে। তার মানে আমাদের এই যে 50.033 থেকে 0.02058 এইদিকে আরো আছে, লিখি নেই সেগুলা, এই মানটা কি হবে, মাইনাস হবে। আমরা বুঝতে পারলাম L2 এর মান কি হচ্ছে, মাইনাস, যেহেতু কমে যাচ্ছে 50 থেকে, কমে যে কত হলো 50.0121। এইবার তোমরা এইটা দেখো এবং উদ্দীপক দেখো, উদ্দীপকের L1 যেটা ছিল সেটা হচ্ছে 50.033, এখন কত হয়েছে 50.0121, তার মানে এখনো 50 হয় নাই, 50-র চেয়ে এখনো বেশি আছে। আর দুই তারের মধ্যবর্তী দূরত্ব ছিল কত, 50, তো 50-র চেয়ে যেহেতু এখনো তারটা বেশি আছে দৈর্ঘ্য, আল্লাহর রহমতে তারটা ছিঁড়বে না। হ্যাঁ, অর্থাৎ শীতকালে তারের দৈর্ঘ্য খুঁটিদ্বয়ের দৈর্ঘ্য অপেক্ষা বেশি, সুতরাং শীতকালেও আমাদের উক্ত তারটি ছিঁড়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। যাই হোক, তাহলে আমাদেরকে এরকম তার টানানোর সময় খেয়াল রাখতে হবে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ কত, ওই তারটি যে উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ কত, সেটা হিসাব করে আমাদেরকে অঙ্ক করে দুই খুঁটির মধ্যবর্তী দূরত্ব চিন্তা করে তারপর তার টানাতে হবে, অর্থাৎ একটু বেশি করে টানাতে হবে, যাতে এটা সংকুচন হয়েও দুই খুঁটির চেয়ে ছোট না হয়ে যায়, তাহলেই ছিঁড়ে যাবে। আর যদি বেশি থাকে তাহলে আল্লাহর রহমতে ছিঁড়বে না। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে, এখানে আমার মোবাইল নাম্বার, ফেসবুক আইডি দেওয়া আছে, তোমরা আমাকে জানাবে, ইউটিউবে তোমরা কমেন্ট করতে পারো। তো আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তী ক্লাসগুলো নিয়ম অনুসারে তোমরা সিরিয়ালি দেখে যাবে। ভালো থেকো, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।